আসসালামু আলাইকুম। অবিরা বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেইজিং এর গ্রেট হলে শীর্ষ বৈঠকে শি জিনপিং ডোনাল্ড ট্রাম্প। মানব ইতিহাসের কঠিন সময় ঐক্যবদ্ধ ভূমিকায় গুরুত্ব চায়নার, ভিত মজবুতে আগ্রহী আমেরিকা। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বললেন, তেহরানের হাতে পরমাণু অস্ত্র দেখতে চান না ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রায় ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন, চলছে ব্যাপক প্রস্তুতি। এবং কোরবানির ঈদ ঘিরে চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামের চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সরকারি সহযোগিতা দাবি খামারিদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানব ইতিহাসে অত্যন্ত কঠিন সময় পার করছে বিশ্ব। দেশে দেশে যুদ্ধ আর অর্থনৈতিক বিপর্যয়ে কাবু হয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গন। এই অবস্থা থেকে উত্তরণে গ্রেট হলের বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বুধবার বেইজিংয়ে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে এসব কথা বলেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে ট্রাম্প বলেন, বিশ্বের দুই সুপার পাওয়ারের পারস্পরিক সম্পর্কের ভিত আরও মজবুত করাটাই তার এই সফরের প্রধান লক্ষ্য। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে নির্ধারিত সময়ে হতে পারেনি চায়না আমেরিকা শীর্ষ সম্মেলন। অবশেষে স্থানীয় সময়ে বুধবার বেইজিং এর মাটিতে পা রেখে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ভ্রমণের রেশ না কাটতেই বৃহস্পতিবার গ্রেট হলের পথে রওনা দেন তিনি, যেখানে তার জন্য অপেক্ষা করছিলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। নানা আনুষ্ঠানিকতা শেষে দুজন মুখোমুখি বসেন ঐতিহাসিক গ্রেট হলে। I'm very pleased to meet you in Beijing. যেখানে স্বাগত বক্তব্য রাখেন শি। বলেন, গোটা বিশ্ব আজ টালমাটাল, দিকে দিকে যুদ্ধ চলছে। তার জাতাকলে পিষ্ট হয়ে মুক্তি চাইছে কোটি কোটি মানুষ। অর্থনীতিও বেশ নাজুক। সেজন্য এই শীর্ষ বৈঠকের পরিণতি কি হয় তার দিকে তাকিয়ে আছে পুরো পৃথিবী। Of American independence. Congratulations to you. জবাবে ট্রাম্প বলেন, দুই সুপার পাওয়ারের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বন্ধুত্বপূর্ণ। তার ভিত আরো মজবুত করতেই এই সফরে বেরিয়েছেন তিনি, যাতে করে বিশ্বে স্থিতিশীলতা আসে। Amazing, and they represent so much, and I know they represent so much to you. You and I have known each other now for a long time. বৈঠক শুরুর আগেই সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট শি জানিয়েছিলেন, চায়না আমেরিকা পরস্পরের শত্রু নয়, বরং বাণিজ্য সহযোগী। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, প্রতিযোগিতা থাকলেও সম্পর্কে ফাটল ধরার কোনো শঙ্কা নেই। আদিব মোহাম্মদ, ATN বাংলা। ইরানের সর্বশেষ প্রস্তাবকে ডোনাল্ড ট্রাম্প অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পরও দেশটির সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে বিশ্বাস করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্টের শর্ত খুব স্পষ্ট। তাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে মধ্যপ্রাচ্যের সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভ্যান্স আরও উল্লেখ করেছেন, ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনায় অগ্রগতি হচ্ছে। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এই লক্ষ্যে তিনি ট্রাম্পের সঙ্গে একমত। দীর্ঘ প্রায় ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৬ মের সফরকে ঘিরে এরই মধ্যে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। খাল পুনঃখনন উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা।
সরকার প্রধানের চাঁদপুর সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সফরসূচি অনুযায়ী 16 মে সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে কুমিল্লা বরুড়াই পথসভায় অংশ নেবেন তিনি। এরপর শাহরাস্তিতে খোদখাল ও চাঁদপুর সদরে বিশ্বখাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সন্ধ্যায় জেলা বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে সাজসজ্জা, তোরণ নির্মাণ এবং প্রচার কার্যক্রম। শিক্ষা ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ, আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্মের জন্য কর্মক্ষমতার জন্য আমরা একটি ইপিজেড স্থাপনের জন্য ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা। অনেক প্রত্যাশা আছে আমাদের, আমরা প্রধানমন্ত্রীকে সেই প্রত্যাশাগুলো বলেছি, আপনাদেরকেও টাইম টু টাইম বলেছি। আমাদের মূলত হলো বিশুদ্ধ পানি চাঁদপুরের সবাইকে খাওয়াবো। উনি যেন এসে আমাদের চাঁদপুরে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারে, এই সহযোগিতা আপনাদের কাছে চাই। অনুষ্ঠান স্থলগুলোর নিরাপত্তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা ধরা হয়েছে। সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়ার ন্যায্য মূল্য না পেলে রপ্তানির অনুমতি দেওয়া হবে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। প্রতি বছর কোরবানির গরু ছাগলের দাম বাড়লেও পানির দরেই বিক্রি হয় চামড়া। সরকার বদল হলেও চামড়ার দামের খুব একটা বদল হচ্ছে না। গত বছরের চেয়ে এবার মাত্র 2 টাকা বেশি নির্ধারণ করা হয়েছে গরুর চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে সরকার। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট গত বছরের মতোই 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা ধরা হয়েছে। সেই হিসেবে একটি মাঝারি আকারের গরুর চামড়ার দাম হতে পারে 12 থেকে 1300 টাকা। কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সংরক্ষণ জ্ঞানের অভাবে জায়গায় যেন লবণ পৌঁছে যায়, সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও চামড়ার দাম কেন বাড়ছে না, এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রী জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কারণেই চামড়ার দাম পড়ে গেছে। এবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। সামনের দিনে চামড়া খাতকে বাংলাদেশের একটা সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তর করব, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটা এক্সপোর্ট করা যায় কিনা সেটা বিবেচনা করবে আমাদের সাথে। এটা অবস্থা সাপেক্ষে প্রয়োজন বোধে আমরা সেই রকম চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে সেটি বিষয় না। বাণিজ্য মন্ত্রী জানান, এবার সারা দেশে 1 কোটি পশু কোরবানি হতে পারে। আমার পরিকল্পনাটা আপনাদের কাছে বলেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এটা রেঞ্জ দিয়েছি আপনাকে। চাঁপাই নবাবগঞ্জ ও কুড়িগ্রামে কোরবানির ঈদ সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও গবাদি পশু লালন পালন করছেন কৃষক ও খামারিরা। চাহিদার তুলনায় 2 জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত, তবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি হয়েছে। তাই সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সরকারের সহযোগিতার দাবি খামারিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে 2 লাখ কোরবানির পশু প্রস্তুত করেছেন জেলার খামারিরা। বলছেন তারা প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবারের মাধ্যমে পশু লালন পালন করেছেন। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন খামারিরা। গরুকে খাওয়া, গোসল করানো, গোবর ছড়ানো সবই আমরাই করি। আর সামনে যেহেতু ঈদের বাজার, সেই বাজারটাকে কেন্দ্র করে আমরা মূলত গরু এখানে তৈরি করছি। বাংলাদেশে যে কুরবানির গরু প্রস্তুত হয়েছে তাতে করে বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। এখন এই মুহূর্তে যদি ভারত বা আদার্স কোনো কান্ট্রি থেকে এদেশে গরু আমদানি হয় কুরবানির গরু, তাহলে কিন্তু সকল খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত থেকে যেন কোনো গরু বাংলাদেশে না আসে। এদিকে কুড়িগ্রামে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। আলু, খুদিজাউ, কাঁঠাল, খড় ও ভুসিসহ দেশি ও প্রাকৃতিক খাদ্যে গরু মোটাতাজা করছেন তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, খামার ছাড়াও কুড়িগ্রামের চরাঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে এবারে গরু পালন করা হয়েছে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় প্রায় 1,16,000 গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এবং ছাগল ভেড়া প্রস্তুত রয়েছে 1,80,000-এর মতো। আমাদের চাহিদা রয়েছে 2,10,000 এবং উদ্বৃত্ত থাকবে আমাদের প্রায় 70-75,000-এর মতো গরু। এবং এই গরুগুলি কোরবানিতে যেসব জেলায় ঘাটতি হবে সেখানে বিক্রি হবে। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যে সকল খামারিরা গরু মোটাতাজার জন্য গরু প্রস্তুত করছে তাদের পাশে আমরা বিভিন্ন রকম উপদেশ দিচ্ছি। বছর জুড়ে পশু লালন পালনে কঠোর পরিশ্রমের পর খামারিরা যেন কোরবানির মৌসুমে ন্যায্য মূল্য পান, এমনটাই প্রত্যাশা সবার। আশিকুর রহমান, এটিএন বাংলা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, ভোরে খাদেমুল সহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির সীমান্ত পিলার 905/6S এলাকা দিয়ে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় যান। এ সময় ভারতের 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিজিবির 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, বিজিবির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আলোচনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক, অথচ গত 8 মাস ধরেই মেহেরপুরের সেই ক্লিনিকগুলো ওষুধ শূন্য। চিকিৎসা নিতে গিয়ে ওষুধ না পেয়ে ফিরে আসছেন অসহায় মানুষগুলো। অনেকেই ছুটছেন জেলা শহরের হাসপাতালে। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনা রিপোর্ট জানাচ্ছেন শাম্মী ইসলাম। গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে গড়ে তোলা হয় কমিউনিটি ক্লিনিক। মূল লক্ষ্য সাধারণ মানুষের দোরগড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। অথচ এখন ভিন্ন চিত্র কমিউনিটি ক্লিনিকগুলোতে। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম হরিরামপুর কমিউনিটি ক্লিনিক। শিশু থেকে বয়োবৃদ্ধ এখানে আসেন চিকিৎসা সেবা নিতে। বিনামূল্যে মেলে চিকিৎসা, সরকারি ঔষধ। তবে মাসের পর মাস এখানে মিলছে না কোনো ওষুধ। একই চিত্র জেলার সব কমিউনিটি ক্লিনিকগুলোতে। তারা হয়তোবা শহরে যেতে পারেন না আর্থিক কারণে, বা যে পরিবহন খরচ হয়, সামান্য একটা প্যারাসিটামল যেন শহরে যাবে, তো যার কারণে হয়তোবা তারা রোগটা পুষেই রাখেন। ফলে এতে দেখা যায় যে রোগটা দিন দিন তার ভিতরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গত আগস্ট মাসের পর থেকে আমাদের এই কমিউনিটি ক্লিনিকে কোনো ঔষধ সাপ্লাই হয়নি। শুধু সীমান্তবর্তী গ্রামগুলোই নয়, ওষুধ না পেয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে এখন অসহায় মানুষগুলোকে ছুটতে হচ্ছে শহরের হাসপাতালে। এতে একদিকে সময় অপচয়ের সাথে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যখন তারা ঝামেলা করেছে, ভাই আলমারি খুলে দেখাইছে যে কিছুই নেই ওষুধ,
ওষুধ নেই, পরামর্শ দিলে অন্য জায়গায় নিয়ে যাও। ওষুধ নিতে এসে আমরা ঘুরে যাই, পাইনি বলবে নেই, যখন ছিল তখন দিয়েছি, এখন নেই। ওষুধ সংকটের কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের কথা জানালেন সিভিল সার্জন। বরাদ্দ করে দিলে আপনাকে একসাথে 3 মাসের ওষুধ দিল, পরে 6 মাস দিল না, তাহলে তো আর এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না বরাদ্দ বেড়েছে কি বেড়েছে। এটা তো রেগুলার থাকে, তাহলে যে বরাদ্দ এখন দেওয়া হচ্ছে এটা যদি সামনে আবার রেগুলার থাকে তাহলে আমাদের শর্ট হবে না। প্রতি ৬,০০০ মানুষের জন্য একটি করে জেলার ৩ উপজেলায় মোট ৭২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। তামিলনাড়ুর বিধানসভার বিধায়কদের আস্থা ভোটে জয়ী হয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। সরকার গড়ার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই তার সামনে। বুধবার আস্থা ভোট হয়েছে তামিলনাড়ুর বিধানসভায়। সেখানে বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন ১৪৪ জন বিধায়ক। ভোট গ্রহণের পর দেখা যায় বিজয়ের পক্ষে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল টিএমকে এর ৫৯ জন বিধায়ক। আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২ জন বিধায়ক। জোসেফ বিজয়ের দল টিভিকে এর কাছে ১০৮ জন বিধায়ক ছিল। এর আগে গত ১০ মে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়, কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিল না। তাই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার। কংগ্রেস সহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেওয়ার কথা বললেও এই ধরনের পরিস্থিতিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল। এবারে খেলার খবর। লিওনেল মেসির হ্যাটট্রিক এবং এক অ্যাসিস্টে মেজর লিগ সকারে সিনসিনাটিকে ৫-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। সিনসিনাটির মাঠে খেলার ২৪ মিনিটে লিওনেল মেসি মায়ামিকে এগিয়ে দেন, তবে কেভিন বেঙ্কির পেনাল্টি গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও শুরুতেই পাভেল বুচা ২-১ ব্যবধানে এগিয়ে দেন সিনসিনাটিকে। ৫৫ মিনিটে মেসির কল্যাণে ২-২ সমতা ফেরে ম্যাচে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ৬৪ মিনিটে ইভান্টার ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সিনসিনাটিকে। পরে সিলভেত্তি বার্তেরামির গোলের পর লিওনেল মেসি হ্যাটট্রিক পূরণ করলে বড় জয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। বিশ্বকাপের আগে মেসির এমন দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বেইজিং এর গ্রেট হলে শীর্ষ বৈঠকে শি জিনপিং ডোনাল্ড ট্রাম্প। মানব ইতিহাসের কঠিন সময় ঐক্যবদ্ধ ভূমিকায় গুরুত্ব চায়নার, ভিত মজবুতে আগ্রহী আমেরিকা। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বললেন তেহরানের হাতে পরমাণু অস্ত্র দেখতে চান না ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রায় ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন, চলছে ব্যাপক প্রস্তুতি। এবং কোরবানির ঈদ ঘিরে চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সরকারের সহযোগিতা দাবি খামারিদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।